জুন আইসিসিআর এর দ্বৈপায়ন ব্যাস আ জার্নি টু আওয়ার অরিজিন শীর্ষক এক অনন্য শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়। বিশিষ্ট কিউরেটর অদিতি দত্ত ও তার দলের উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক তথা প্রখ্যাত পারফর্মিং আর্টিস্ট অভিনেত্রী পাপিয়া অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী ইন্দ্রজিৎ ঘোষ দস্তিদার এবং এমপি বিড়লা স্কুলের সিইও শ্রী এস কে সিং, গৌতম দে এবং ডক্টর সুচরিতা দে প্রমুখ। নির্বিঘ্নে জলে পুষ্পার্ঘ্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ আরম্ভ করা হয় এবং অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মূল্যবান বক্তব্যে এই প্রদর্শনী অনুষ্ঠান হয়ে ওঠে আরো আলোকিত। সেই চিত্রই তুলে ধরা হলো সমাজ বার্তার পর্দায়। সামনে অনেক বাঙালি, আর সেই বাঙালির ভালোবাসায়, সেই বাঙালির অকৃত্রিম দাক্ষিণ্যে আজ আমার এই উত্তরণ। আমি অদিতিকে অনেক ভালোবাসা জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে যে কোনো ফর্ম অফ শিল্পই সৃজনশীলতা যখন ভিতর থেকে ফাউন্টেন আপ করে, তখন সেই ফোয়ারা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। তা আজকে আপনার সৃজনশীলতার ফোয়ারা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি সেগুলো পোষণ করছেন। অনেকে ছেড়ে দেয়, কিন্তু আপনার ভেতরে যা কিছু সত্তা আপনি সেগুলো দেখাচ্ছেন, এগুলো আপনার নিজের হাতে তৈরি। আমি যখন অঙ্গে এটা জড়াবো তখন মনে পড়বে আপনার কথা, আমি রেখে দেব। আর বাঁকুড়ার যেমন আমাদের এক একটা ডিস্ট্রিক্টের এক এক রকমের, এটা বাঁকুড়ার বালুচরি, এই যে এক একটা এখানে শ্রীকৃষ্ণ যশোদা, আমরা আমাদের রুটসগুলো, শেকড়গুলো কিছুতেই মনে রাখতে পারছি না। সেই জন্য আমি একদিন গৌতমদাকে বলবো আমাদের বাংলার ইতিহাস দারুণ এবং অত্যন্ত বোল্ড অ্যান্ড ব্রেভ। আমরা মুঘল সাম্রাজ্য পড়েছি, আমরা অনেক নানা রকম ইংরেজিতে রোমান সাহিত্য, রোমান সাম্রাজ্য জেনেছি, কিন্তু আমরা বাঙালিরা আমাদের বাংলার কালচার, আমাদের বাংলার রুটসগুলো কখনো জানিনি। এই যে উপনিষদে আমাদের লাস্ট গভর্নমেন্ট আপনারা দেখেছেন, হাউ মাউ খাও, এনি হাউ মানি খাও। তো এই যে কেন এটা, এখন তো আমাদের বিদ্রুপ করতেও আমাদের নিজেদের উপর করুণা হয় যে তাদের আসল যে উপনিষদের তত্ত্ব সেটাই তারা শেখেনি। আমার কন্যা এসেছে অফিস থেকে ডাইরেক্ট, আমার কন্যা সুচেতনা, ও কবি। স্যার আপনি এখানে বসতে পারতেন? আচ্ছা ঠিক আছে, কেমন আছে? তো আমাদের উপনিষদে আমাদের ছোটবেলা থেকে পড়ানো হলো না, অদ্ভুত ব্যাপার। আমাদের গীতা পড়ানো হলো না, আমাদের পুরাণ পড়ানো হলো না, অথচ আমরা যখন মন্দিরে যাই আমরা নৃসিংহের মূর্তি দেখি আর ভাবি এই বাবা এটা কি হচ্ছে, এ কেমন। আসলে যখন অহংকার বা স্পর্ধা যখন গগনচুম্বী হয়, তখন দেবতাও তার নিজের রূপ পাল্টে ফেলেন। নারায়ণ, আমরা যাকে গোপাল বলে বাড়িতে প্রত্যেকের বাড়িতে পুজো করি, সেই গোপাল নারায়ণ হয়ে, শ্রী বিষ্ণু হয়ে, সিংহ রূপ ধারণ করে বড় বড় তার ক্লজ দিয়ে প্রহ্লাদের বাবাকে, হিরণ্যকশিপুকে কিভাবে মেরে ফেলে।
কারণ তার 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 উপর অনেক বর ছিল যে তাকে কেউ কখনো মারতে পারবে না, কোনো কোনো নারী নয়, কোনো পুরুষ নয়, কোনো দানব নয়, আর কোনো সময় নয়, না দিনে না রাত্রে, না স্থলে না জলে না আকাশে। সেই তাকেও ঈশ্বর কিভাবে নৃসঙ্গ রূপে তাকে মেরে ফেলে, তাকে তার কোলের উপর বসিয়ে ঠিক গোধূলি বেলায়, না রাতে না দিনে। এই যে আমি কথাগুলো কেন বলছি আপনারা বুঝবেন, অসম্ভব স্পর্ধা যখন হয় তখন তার বিনাশ অবশ্যম্ভাবী। এবং আমাদের আগের সরকার, আমি কিন্তু এখানে পলিটিক্স করতে আসিনি, আমি অদিতিকে ভালোবাসতে এসেছি, অদিতিকে মোটিভেট করতে এসেছি। তো অসম্ভব স্পর্ধা হলে তার বিনাশ অবশ্যম্ভাবী। কিন্তু তারপরে নৃসিংহের কি হয়েছিল জানেন তো? এবার বইমেলায় আমার পুরাণের উপর অনেক বই বেরিয়েছে, আপনারা নিশ্চয়ই পরে বার কালেক্ট করবেন। তো সে নৃসিংহ যখন একবার, নারায়ণ যখন একবার নৃসিংহ হয়ে যায়, যখন সিংহ রূপ ধারণ করে, তখন তার রাগ প্রশমিত হয় না, সে একে তাকে ঘাড়মাড় করে কামড়াতে থাকে। ভক্ত প্রহ্লাদও তাকে প্রশমন করতে পারে না, তার ওই অসম্ভব ক্রোধ। তারপর অবশ্য প্রশমিত হয় যখন মা লক্ষ্মী তার কোলে এসে বসে। আপনারা লক্ষ্য করবেন যে বিষ্ণুর রূপটা আপনারা নিশ্চয়ই আপনারা জানেন। তো তার নাম হয়ে যায় তখন নৃসিংহ। প্রথমে আমি আমার প্রিয় বন্ধু অদিতিকে আমি বিশেষভাবে আমার শ্রদ্ধা ভালোবাসা জানাচ্ছি। আমার সঙ্গে তার আলাপ প্রায় 2016 থেকে অসম্ভব ভালো একটা অনুষ্ঠান করার জন্য এখানে সে আর্ট, কালচার, হিস্ট্রি, মিথোলজি সব কিছু নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান কিউরেট করতে চলেছেন এবং আপনার সবাই তার সঙ্গে সামিল হয়েছেন। আসলে দৈবপ্রাণ ব্যাসের ব্যাপারটা এটা সবাই অল্প বিস্তর জানেন। শুধু মহাভারত উনি ন্যারেট করেছিলেন, গণেশ লিখেছিলেন। শর্ত ছিল উইদাউট এনি স্টপ, উনি যা বলবেন উনি কোনো চিন্তা করতে পারবেন না, অনর্গল বলতে হবে এবং অনর্গল লিখবেন। কিন্তু ব্যাসদেব এত বুদ্ধিমান ছিলেন, এমন কিছু কটু ডিফিকাল্ট ওয়ার্ড বলতেন বা শ্রুতি বলতেন, গণেশ তখন নিজে হাত থেমে যেত, যাতে ওই সময় উনি চিন্তা করতে পারতেন। মানে এমন বুদ্ধিমান ছিলেন, উনি গণেশকে থামিয়ে দিয়েছিলেন। গণেশ বলেছিল আমি লিখতে পারি একটা কন্ডিশন, নন স্টপ আমি লিখতে পারি, তুমি কোনো চিন্তা করতে পারবে না। Origin, Akar, presents this beautiful evening. নমস্কার, আমি ডক্টর সুচেতনা দে, আর আজকের আকার বাই অদিতিতে চলে এসেছি অদিতিদির ডাকে। कविता के माध्यम से आज के सामने छोटी सी प्रस्तुति। मेरी अदिति। मन में हलचल होती थी पर रहती थी चुपचाप, मन में हलचल होती थी रहती थी चुपचाप, उड़ते गगन में टिमटिमाते सितारों के साथ देखती थी परिंदों को साथ साथ। किस्मत आजमाने के लिए किया मैंने काफी कुछ, लेकिन समझ नहीं पाई कि क्या करूं। किस्मत आजमाने के लिए मैंने किया बहुत कुछ, पर समझ नहीं पाई कि क्या करूं। लेकिन जब इस आकाश गंगा को मैंने अपने आंखों से देखा, तो दिल ने कहा कि तुम लड़ो करो, यही है तुम्हारी जिंदगी की आरज़ू, यही है तुम्हारी जिंदगी की आरज़ू। कहते हैं जो सितारे होते हैं वो चमकते हैं, कहते हैं जो सितारे होते हैं वो चमकते हैं, लेकिन जो अंधेरा देखता है वही चमकने का हिम्मत रखता है। उंगलियों में जब थामा था माँ ने मुझे, उंगलियों में जब थामा था माँ ने मुझे, माँ को पता था क्या है मेरी जिंदगी क्या पथ। उंगलियों में जब माँ ने थामा था मुझे, माँ को पता था मेरी जिंदगी का पथ।
रास्ते में चलते चलते गिरते उठते पलटते सीख लिया जिंदगी का राह। अजनबी शहरों में अजनबी दोस्तों से आज मुलाकात हुई है इस अदिति की। अजनबी शहरों से अजनबी दोस्तों से आज मुलाकात हुआ इस अदिति की। इस मुलाकातों के सिलसिले में दोस्त कब बन गए पता ही नहीं। किस्मत आजमाने के लिए हिम्मत बहुत जरूरी होती है। किस्मत आजमाने के लिए हिम्मत बहुत जरूरी होती है। श्री कृष्ण के बांसुरी में बज रही है ध्वनि, राधा अब भी इंतजार कर रही है। झरोखे में जब देखते हो खुद को तो आईने में दिखता है खुद का प्रतिबिंब। झरोखे के रोशनी में जब खुद को देखते हो तो आईने में देखता है खुद का प्रतिबिंब। उस साड़ी में जब डगमगाती है अदिति तो लगती है छैन छबीली सुंदरी। दिल के आरजू में एक ही रंग डगमगा रहा है कलकत्ता शहर में। ये जो रंग है, ये जो भगवा रंग है, लहरा रहा है बंगाल की माटी और खाई में। धन्यवाद, शुक्रिया। এই সময় দাঁড়িয়ে মহাভারতের চরিত্র বিভিন্ন চরিত্রকে নিয়ে ছবি আঁকা এবং তার প্রদর্শনী এবং ভাস্কর্য কি বলবেন? এইগুলো তো ফিরিয়ে আনা উচিত। আমাদের ভারতীয় সংস্কৃতি, আমাদের আমাদের ভারতীয় রূপরেখা, আমাদের যে রূপরেখা তৈরি হয়েছে, আমাদের শিকড় তৈরি হয়েছে, শিকড়ের প্রতি ভালোবাসা, শিকড়ের প্রতি টান, এটাই তো চাই আজকের দিনে। And Oditi is doing this. We feel proud for her. সব কিছুর মধ্যে এই আমাকে একটা বালুচরি, সেখানে মা যশোদা, ছোট শ্রীকৃষ্ণ, এইগুলো, তারপরে এখানে আমরা যা দেখছি প্রকৃতি, এইগুলো আমাদের মানে উইদাউট নেচার উই আর নো ওয়ান্স। নেচার ছাড়া কোনো মরুভূমিতে কোনো প্রাণ বাঁচতে পারে? বাঁচে না। তাই প্রকৃতির সঙ্গে আমরা, আর এরকম সৃজনশীলতার সঙ্গে আমরা, এই প্রকৃতির আঁচের সঙ্গে আমরা, আমাদের শিকড়ের সাথে আমরা, এগুলো যখন আমরা পুরোপুরি জানতে পারবো তখন আমাদের মধ্যে দেশ, ক্রোধ এসব থাকবে না। আর আমি সবাইকে বলি, ইগোটা না একটা ঢিলের মতো। আমরা পথ চলতে চলতে যেমন ইগোটাকে সরিয়ে দিই, একটা ঢিল যেমন সরিয়ে দিই যাতে করে আমরা স্মুথলি পার হতে পারি, ঠিক তেমনি ইগোটা যদি আমরা সরিয়ে দিই তাহলে আমাদের বেঁচে থাকাটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। তাই নইলে এই যেমন অসুখ করেছিল আগের সরকার 15 বছর ধরে, তার আগের সরকারও অনেক বছর ধরে, শেষের কটা বছর এই যে অসুখ করা একটা বাংলার মধ্যে আমরা ছিলাম। আবার নতুন করে যে সরকার গঠন হলো, আবার আমরা নিজেদের মতো করে আমাদের নিজেদের শিকড় জানবো, আমাদের নিজেদের কাহিনী জানবো, আমাদের নিজেদের ইতিহাস শিখবো, পড়বো। সেইটাই একটা মহতী একটা উত্তরণ আমাদের এই ভয়ঙ্কর একটা অন্ধকার জগৎ থেকে যে আমরা বেরিয়ে এলাম, একটা অন্ধকার বাংলা থেকে যে একটা আলো জ্বললো, এইটাই আমাদের কাছে একটা মহতী পাওয়া। আজকে আঁকার এক্সিবিশন যে প্রোগ্রামটা হলো খুবই ভালো লাগলো। আর্ট অ্যান্ড কালচার মধ্যে ওয়েস্ট বেঙ্গল আমাদের পুরো ইন্ডিয়াতে 1 নম্বর এখনো আছে। এখানে 3 বছর বাচ্চাও আমি দেখেছি এত সুন্দর ওরা কোনো জিনিসটাকে আঁকে। এটা এর মানে হলো কি এই মাটিতেই আমাদের আর্ট অ্যান্ড কালচারে একটা গন্ধ খুব ভালো আছে। আর এই প্রোগ্রামটা দেখে আজকে আমাদের মাননীয় এমএলএ এসেছেন, উনিও এই ব্যাপারে উনি খুব মানে খুশি হয়েছেন এটা দেখে। আমিও খুব খুশি হয়েছি। এত সুন্দর প্রোগ্রাম, ওনার কথাবার্তা, এত ভালো ভালো এক্সেপশনাল আর্ট আমি দেখলাম। তো আমি এটা কামনা করি ভগবানকে আরো এটা একটা মানে ভবিষ্যতে বড় একটা রূপে এই জিনিসটা হোক। থ্যাংক ইউ সো মাচ টু অল। আমার অত্যন্ত ভালো লাগলো, যদিও আমি নিজে আর্টিস্ট নই, কিন্তু আমার আঁকা খুব ভালো লাগে। আঁকা, আমি পেন্টিং অতটা বুঝি না। আমার সামনে এখানে অনেকগুলি মানুষ আছেন যারা পেন্টিং বোঝেন, হ্যাঁ, যারা গুরুস্থানীয়। সিংজি আছেন, সিংজি আমাদের সিইও এমপি বিড়লা গ্রুপের, স্কুল গ্রুপের। গৌতম দাসের আজকে এখানে আলাপ হলো, আমার মনে হয় সবারই ভালো লেগেছে।
যদিও আমি পেন্টিং অতটা বুঝি না, কিন্তু কালার তো ভালো লাগে, মানুষের চোখে কালারটা তো একটা এফেক্ট করে। মানে বিষয়বস্তুটা একটা এফেক্ট করে। তো এই বিষয়বস্তু কালার যেটুকু বুঝি, ছোট বুদ্ধি দিয়ে মনে হচ্ছে নিশ্চয়ই অনেক গুণী মানুষের এখানে সব জিনিস আঁকা আছে। আর এখানে যারা আছেন আর্টিস্ট, তাদের ফিডব্যাক তুমি নাও, তারা আমার থেকে অনেক ভালো বলতে পারবে। ধন্যবাদ। একটা নারী ফিগার আছে, তার মধ্যেই পুরো নারী চরিত্রের মধ্যে প্রচুর নারী, অসংখ্য নারী চরিত্র, তো একটা টসের মধ্যে দিয়ে রাধিকা সবার পেছনে থাকে, কিন্তু রাধিকা সামনে আসে না। প্রচুর থাকতে হয়েছে, ভয় পাই। চলুন। আমি না আর্ট প্রেডিক্টর একটা সমস্যা, আপনি যে কতজন আর্টিস্ট আছে, কি উদ্দেশ্য প্রথমে করা, কতজন আছেন, কি আছে, কদিন চলবে, সব বুঝিয়ে We'll both speak. আহ, আমি অদিতি, আর আমার সঙ্গে রয়েছে সোনি। আর এইবারের যে অনুষ্ঠানটা আমরা করছি, এটা কিন্তু আমাদের দুজনেরই উদ্যোগ আছে, কারণ সোনির উদ্যোগে আমাদের একটা আর্টিস্ট ক্লাব চলছে, এবং সেখান থেকেই আমরা আর্টিস্টদের সবাইকে এক জায়গায় করেছি। আজকের যে শোটা শুরু হলো, মানে 12 তারিখ থেকে 14 তারিখ চলবে আইসিসিআর এর বেঙ্গল গ্যালারিতে, এটার নাম হলো দ্বৈপায়ন ব্যাস। দ্বৈপায়ন ব্যাস মানে আমাদের সেই ব্যাসদের, যার হাত ধরে আমরা মহাভারতের গল্প শুনেছি, যার হাত ধরে আমরা মহাভারতকে চিনেছি, সেই ব্যাসদের। এবং তাকে নিয়েই আমাদের এখানে ছবি আঁকা বা এখানে উপস্থাপনা, এবং সেই গল্পটাই আমরা আবার থেকে নতুন করে তুলে ধরার চেষ্টা করেছি। আর এখানে সোনির যেটা কন্ট্রিবিউশন, সেটা হচ্ছে সোনি এই সমস্ত আর্টিস্টদের নিয়ে ওর উদ্যোগ আছে যে ও কিছু বই পাবলিশ করবে, যাতে নতুন করে আর্টিস্টদের আবার চেনা যেতে পারে। মানে ছবি কি মানে মহাভারত কেন্দ্রিক, মহাভারতের চরিত্র, মহাভারত, মহাভারতের এইটা ঘটনা? মহাভারত কেন্দ্রিক, কিন্তু এই মহাভারত কেন্দ্রিক তো কিছু কাজ থাকবেই সেসব বইতে। এবং আমরা কিছু ম্যাগাজিনসও প্ল্যান করছি, যেটা আমরা tabloid kind of thing, Tabloid kind of where thing. we can actually put down the stories from where they got the inspiration and how we can put it together so that people come to know about it. এই এক্সিবিশনে মোটামুটি ছবি কটা আছে? এখানে ছবি আর স্কাল্পচার নিয়ে 32টা কাজ আছে, আর আর্টিস্ট আছে 27 জন। সাতার জন্য 32 টাকা। তো ছবিগুলো মোটামুটি কি মানে কি মাধ্যমে আলাদা আলাদা মাধ্যম আছে, কিছু মিক্স মিডিয়া আছে, কিছু অ্যাক্রিলিক আছে, কিছু টেরাকোটা কাজ আছে, এরকম বিভিন্ন মাধ্যমে কাজ আছে। ছবি কি বিক্রির ব্যবস্থা আছে? টুকটাক তো কথা চলছে, নিশ্চয়ই কিছু তো বিক্রি হবেই, কারণ বেঙ্গল গ্যালারি হ্যাজ অলওয়েজ বিন ভেরি মাচ এনকারেজিং ফর মি অ্যান্ড একটা লাকিয়েস্ট পার্ট অফ আইসিসিআর। ভবিষ্যৎ পরিকল্পনা আরো আরো প্রচুর শো করব, আরো প্রচুর নতুন নতুন আমাদের আর্টিস্টদের নিয়ে, মানে নতুন প্রজন্ম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। পুরনোরা তো থাকবেই, পুরনোরা সবসময় অভিভাবকের কাজ করে, তবে নতুন আর্টিস্ট নিয়ে কাজ করার ইচ্ছা আছে, তাদের নিয়ে লেখালেখি আমাদের কিছু কাজ করার ইচ্ছা আছে। কারণ এই কাজ যদি বিভিন্ন মিডিয়াম এর মাধ্যমে যদি না ছড়ানো হয়, তাহলে কোনো একটা জায়গায় হয়তো মানুষ সীমাবদ্ধ থেকে যাচ্ছে। সেই জন্যই আমরা দুটো মিডিয়াকে বেছে নিয়েছি, লেখা এবং ছবি। আর আমার যেটা সব থেকে প্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে ভারতবর্ষ, আমাদের মাতৃভূমি। তো সেখান থেকে যেটা আমাকে ইন্সপায়ার করে, সেটা হচ্ছে আমাদের স্পিরিচুয়ালিটি। আমি কিন্তু কোনো ধর্মীয় কোনো কথা বলবো না, মানে, কিন্তু স্পিরিচুয়ালিটি হ্যাজ অলওয়েজ ইন্সপায়ার্ড মি, অ্যান্ড সেখান থেকে দাঁড়িয়ে আমি এই ধরনের কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই। ব্যুরো রিপোর্ট, আপনারা দেখছেন সমাজ বার্তা, মানুষের সাথে, মানুষের পাশে।